গতকালই আপনাদের সঙ্গে গ্যাপ আপ গ্যাপ ডাউন নিয়ে আলোচনা করছিলাম। আর এই গ্যাপ আপ গ্যাপ ডাউনটা আজকে আপনাদের চোখের সামনে ঘটে গেছে নিফটি বা ব্যাংক নিফটিতে। আমি গতকাল গ্যাপ আপ গ্যাপ ডাউনে যে জিনিসগুলো নিয়ে আলোচনা করেছিলাম, যে মার্কেট যদি নিচের দিকে পড়ে তখন আপনি কিভাবে রিয়্যাক্ট করবেন, আর মার্কেট যখন উপরের দিকে যাবে তখন আপনি কিভাবে রিয়্যাক্ট করবেন, অর্থাৎ কোন ক্যান্ডেলের বেসিসে কী হয়। যদি কালকের ভিডিওটা কেউ দেখে থাকতেন যে গ্যাপ আপ গ্যাপ ডাউনে কী হয়, তাহলে কিন্তু আজকের যে জিনিসটা মার্কেটে ঘটে গেল, তাহলে কিন্তু আপনারা সেটা থেকে বুঝতে পারতেন যে হ্যাঁ, গ্যাপ আপ গ্যাপ ডাউনে এই জিনিসটাই ঘটে। দেখুন, আজকে নিফটি ফিফটি নিয়ে আলোচনা তো করবই, আর এটাও বলে দিই যে কোনো জিনিস যখন আমি এখানে আলোচনা করি সবটাই আমার ওপিনিয়ন, এটা আপনারা জানেন। সুতরাং বাই সেল কোনো রেকমেন্ডেশন নেই, টোটালটাই আপনারা নিজেরা ডিসিশন নিয়ে করবেন, বা আপনাদের অ্যাডভাইজার থাকলে তাকে জিজ্ঞেস করে করবেন। আর যখনই কোনো জায়গায় আপনারা ইনভেস্ট করবেন সেই জিনিসটাকে ভালোভাবে দেখে টেকে নেবেন, পড়ে নেবেন, তবেই সেই জায়গায় ইনভেস্ট করবেন। সেটা শেয়ার বাজার হোক বা যে কোনো ইনভেস্টমেন্ট অ্যাসেট হোক, সেখানে কিন্তু দেখেই এন্ট্রি নেওয়া বেটার। গতকালের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে গ্যাপ আপ হলে একটা জায়গায় দেখবেন যে যদি গ্যাপ আপে রেড ক্যান্ডেল হয়, তার মানে গ্যাপ আপটা বোঝাচ্ছে যে ম্যাক্সিমাম হয়ে গেছে, এবার এখান থেকে কিন্তু পড়বে। আর যদি গ্যাপ ডাউনে গিয়ে দেখেন যে না, ওটা গ্রিন ক্যান্ডেল হয়ে গেল, তার মানে মার্কেট এতটাই নিচে পড়ে গেছে, এখান থেকে আর পড়বে না। যেটা 5 মিনিটের টাইম ফ্রেমে যদি আপনারা দেখেন, কারণ আপনারা যারা ইন্টারডে করবেন তবেই তো গ্যাপ আপ গ্যাপ ডাউন, যারা সুইং ট্রেড করবেন বা লং টার্মের জন্য করবেন তারা গ্যাপ আপ গ্যাপ ডাউন নিয়ে তাদের কোনো মতলব নেই। তো সোজা মুদ্রা কথা হচ্ছে, যারা ইন্টারডে করেছেন তারা দেখেছেন গ্যাপ আপে আজকে গ্রিন ক্যান্ডেল, গ্যাপ ডাউন হয়েছে, গ্যাপ ডাউনে গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে। আর গ্রিন ক্যান্ডেল তৈরি হওয়া মানে হচ্ছে যে গ্যাপ ডাউনটা হয়েছিল তারপর থেকে বাইং প্রেশার শুরু হয়েছে এবং মার্কেট কিন্তু আস্তে আস্তে উপরের দিকে গেছে। ঠিক এই জিনিসটাই, এইটা মনে হয় কোনো একজন ভিউয়ার্স আমার প্রশ্নও করেছিলেন আমার কমেন্টে যে গ্যাপ আপে কোন ক্যান্ডেল কি হলে, সেটা আমি গত ভিডিওতেই বলে দিয়েছিলাম। এই ভিডিওতেও বলে দিচ্ছি যে যদি গ্যাপ ডাউন হয় এবং সেটা যদি গ্রিন ক্যান্ডেলে আসে, ম্যাক্সিমাম চান্স থাকে এটা উপরের দিকেই যাওয়ার, কারণ তলা থেকে বাইং প্রেশার স্টার্ট হয়েছে। ঠিক উল্টো দিকে যদি গ্যাপ আপ রেড ক্যান্ডেলে দাঁড়ায়, তাহলে আপনাকে ধরে নিতে হবে যে ম্যাক্সিমাম গ্যাপ আপ দিয়ে দিয়েছে এবং ওখান থেকে সেলিং প্রেশার বা কভারিং শুরু হয়ে যাচ্ছে। সেটাই আজকে ঘটেছে। নিফটি ফিফটি আজকে ওপেন হয়েছিল 24,642, অর্থাৎ একটা গ্যাপ ডাউন ওপেনিং দিয়েছিল। তারপরে স্টকটা হাই গেছে, স্টক বললাম, ইন্ডেক্স নিফটি ফিফটি, তারপরে হাই গেছে 24,956। এবার এইখানটা যদি দেখেন, যদি কেউ ইন্টারডে করে থাকেন, আজকে ভোলাটিলিটি খুব ভালো ছিল, ভালো আপ ডাউন মুভমেন্ট হয়েছে। ওপেন করেছে 24,642, হাই করেছে 24,956, তারপরে লোতে নেমে এসছে আবার 24,635। তার মানে যে জায়গাটা থেকে গ্রিন ক্যান্ডেলটা স্টার্ট করেছিল 5 মিনিটের ক্যান্ডেলে, সেখান থেকে 24,956 হাই যাওয়া, আবার সেখান থেকে সেই পজিশানে আবার নিচের দিকে লোতে চলে আসা, মানে কতটা উপরে যাওয়া কতটা নিচে যাওয়া, আর শেষে গিয়ে ক্লোজ করলো 24,768-তে। উল্টো দিকে যদি আমি গিফট নিফটিকে দেখি, গিফট নিফটি 24,900 লেভেলের উপরে ছিল, সে কিন্তু ভেঙে গেল। তার মানে সে কিন্তু যেটা সাপোর্ট ছিল সেটাকে রেজিস্ট্যান্সে কনভার্ট করে দিল। এখন যদি আমি একটু দেখি যে কালকের একটা টেকনিক্যাল অ্যানালিসিস করি, তাহলে দেখা যাবে যে এখন RSI 50-এর নিচে ট্রেড করছে নিফটি। 50-এর নিচে ট্রেড করা মানে হয় আরও তলিয়ে যাবে, নয় সেই জায়গাটাতে সাইডওয়েজ মুভমেন্টে চলতে থাকবে, কারণ 30-এর দিকে ছুটছে 50 থেকে, তো সেই জায়গাটা হয়তো সাইডওয়েজ হতে থাকবে বা কোনো সময় আবার 50কে টপকালে ওপরের দিকে যাবে। এখন নিফটির যদি দেখা যায় তাহলে 24,955 হচ্ছে রেজিস্ট্যান্স, যেটা কিন্তু আজকে টাচ করেছে, এবং দেখা গেল যে টাচ করার পরেই কিন্তু 24,955 যে লেভেল, তারপরেই কিন্তু মার্কেট আবার তলার দিকে চলে এসছে। 24,956 অব্দি গেছিলো, মানে ওই উইক্স তৈরি করে আবার নিচের দিকে চলে এসেছিল। এবং সাপোর্টটা যদি দেখা যায় 24,755 হচ্ছে সাপোর্ট, আর সেইখানেই কিন্তু ধাক্কা খেয়েছে এবং ধাক্কাকে সেই জায়গাটার উপরে গিয়ে বন্ধ করেছে 24,768-তে। তার মানে আমরা কি দেখলাম, 24,955 আর 24,755-র মধ্যে কিন্তু স্টক আজকে ওঠানামা করে ক্লোজ করেছে। 24,755 লেভেলটা যদি কালকে ভেঙে দেয়, এটা মনে রাখবেন 24,750 কিন্তু একটা সাপোর্ট। তাহলে মানে কালকে যদি সাপোর্টটাকে ভাঙে, নেক্সট সাপোর্ট দাঁড়াবে 24,725, তারপরের সাপোর্ট দাঁড়াবে 24,690। আবার বলছি,
টোটালটা কিন্তু আমার ভিউ থেকে বলছি, আপনাদেরটা আলাদা হতেই পারে। 24,755 যদি ভেঙে যায় 24,725, তারপরে হচ্ছে 24,690, সেটাও যদি ভেঙে দেয় তাহলে 24,655। তাহলে আমার যতটা মনে হয় 24,755 একটা কনসলিডেট ফেজে আছে এখন। নিচের দিকে 50 EM এর তলায় যখন গেছে তখন কিন্তু আর তলার দিকে যাচ্ছে না, ওই জায়গাটায় একটা কিন্তু রেঞ্জ তৈরি করেছে। তো সেখান থেকে এটুকু মনে হতে পারে যে হয়তো আর নিচে নামবে না, উপর দিকে যাবে। এরপরে আমি যে জিনিসটা নিয়ে একটু আলোচনা করব সেগুলো হচ্ছে আর বাদবাকি যেসব সেক্টরগুলো আছে সেগুলো কিভাবে কাজ করেছে। সেক্টরগুলো দেখতে গেলে একমাত্র এফএমসিজি আর মিডিয়া, নিফটি এফএমসিজি আর নিফটি মিডিয়া ছাড়া কেউ পজিটিভে নোটে বন্ধ করেনি। প্রাইভেট ব্যাংক, ফিনান্সিয়াল, অটো, আইটি, এছাড়া রিয়ালটি, হেলথ কেয়ার, সমস্ত ইন্ডেক্স যা যা ছিল সবই কিন্তু নেগেটিভে বন্ধ হয়েছে। ভালো রেজাল্ট যেগুলো করেছে, হিন্দুস্তান ইউনিলিভার 3.45% আজকে আপ গেছে, জিও ফিনান্স 3.06% আপ গেছে, তারও কারণ আছে। ইটারনাল 1.73% আপ, জেএসডাব্লিউ মোটামুটি 1.17% র্যালি আজকে দেখিয়েছে। তার পাশাপাশি আদানি এন্টারপ্রাইজ 4% ডাউন গেছে, এই হচ্ছে একদম টপ লুজারের মধ্যে আছে। ডক্টর রেডিও আজকে নিচে পড়েছে 1.69%, টাটা স্টিল 1.63%, আর আদানি পোর্ট যেটা আছে সেটা হচ্ছে 1.36% ডাউন গেছে। তো এইগুলো তো হবেই। এখন কথা হচ্ছে যেগুলো টপ গেনার্স সেগুলোকে দেখতে হবে তার ট্রেন্ড যদি পজিটিভ থাকে এবং সে যদি কারেকশন মোড থেকে বেরোয় তাহলে একটা অপরচুনিটি থাকতে পারে। আর যে সমস্ত টপ লুজারগুলো আছে সেগুলো যদি দেখা যায় যে নেগেটিভ ট্রেন্ডে আছে এবং নেগেটিভ ট্রেন্ডে থাকার পরেও আরও পড়ছে, তাহলে সেখান থেকে আমি একটা ভিউ খুঁজতে পারি যে পরের দিন কোন জায়গায় আমি এখানে অপরচুনিটি খুঁজব। এবার আসি কিছু Q1 রেজাল্ট নিয়ে, যেগুলো কিছু মার্কেট তথ্য বা মার্কেট নিয়ে আলোচনা। ইন্টারগ্লোব অ্যাভিয়েশন, ইন্ডিগোর যে Q1 রেজাল্ট তাতে দেখা যাচ্ছে 5% রেভিনিউ আপ করেছে, তার সঙ্গে ইয়ার অন ইয়ার বেসিসে 20% প্রফিট জাম্প করে হয়েছে 2176 কোটি টাকা। রিল্যাক্সো রেভিনিউ মোটামুটি Q1 রেজাল্টে রেভিনিউ ফল করলেও প্রফিট মার্জিন কিন্তু কিছুটা বেড়েছে। কেন্স টেকনোলজির Q1 প্রফিট জাম্প করেছে 47% জাম্প করে 75 কোটি টাকা, রেভিনিউ 34% আপ হয়েছে। এরপরে যেটা বলবো টাটা স্টিল Q1 রেভিনিউ 3% ফল করেছে, প্রফিট কিন্তু 116% পর্যন্ত ইয়ার অন ইয়ার বেড়ে 2078 কোটি টাকা হয়েছে। এবার কি হয়েছে, এই টাটা স্টিলে দেখা যায় কোনো কোয়ার্টারে প্রফিট করেনি, কোনো কোয়ার্টারে ম্যাক্সিমাম প্রফিট করে, এগুলো মোটামুটি মেটাল সেক্টরে লিখে থাকে। কেমস যদি বলি Q1 2024-এ টপ লাইন ছিল 308, সেটা এবারে জুন 2025-এ বেড়েছে 334 কোটি টাকা, তার সঙ্গে সঙ্গে প্রফিট বেড়েছে 102 কোটি টাকা ছিল, সেটা বেড়ে হয়েছে 105 কোটি টাকা। ইপিএস যদি ধরি কেমসের তাহলে 20.71 ইপিএস ছিল, সেটা বেড়ে হয়েছে 21.26%, এটা একটা ভালো জিনিস। রইল ট্রাম্পের ট্যারিফ আমরা জানেন 25% ট্যারিফ পেনাল্টি। এখন এটা কেন হলো, কারণ ট্রাম্পের একটা ডিমান্ড ছিল যে ভারতের যে এগ্রিকালচার বা ডেয়ারি প্রোডাক্টগুলো আছে এগুলোর মধ্যে এন্ট্রি নেওয়ার, যদি এগুলো খুব ছোটোখাটো একখানা জায়গা সেখানে এন্ট্রি নেওয়ার, কিন্তু অ্যাকচুয়ালি ইন্ডিয়া এগ্রিকালচারাল দেশ, সেখানে যদি আবার বাইরের কেউ হস্তক্ষেপ করে সেক্ষেত্রে প্রবলেম আসতে পারে। আর তাছাড়া ট্রাম্পের যে ডিমান্ডগুলো আছে সেখানে নেগোশিয়েট করবার কোনো জায়গা নেই, কারণ নেগোশিয়েট তখনই হয় যখন আমি এটা ছাড়লাম, আপনি এটা ছাড়লেন, তো সেগুলো হয়নি। তো ট্রাম্পের ট্যারিফ ঘোষণা 25% হয়ে গেছে, সেটাও আপনারা জানেন, তো এটা তো লেগেই থাকবে। আমেরিকার ফেডের যে রেজাল্ট পাওয়েলের করবার কথা ছিল সেটা অলরেডি পাবলিশড, 4.5% ছিল লাস্ট, এবারও 4.5 একই আছে, কোনো রেট কাট আলাদা করে হয়নি, সুতরাং 4.5%ই আছে। জিও ফিনান্স নিয়ে একটা কথা বলার আছে, চেয়ারম্যান মুকেশ আম্বানি এবং তার প্রমোটার গ্রুপ মিলে 15,825 কোটি টাকা আরও বেশি ইনভেস্ট করবে জিও ফিনান্সিয়ালে, এবং তার জন্য আর মধ্যে একটা র্যালিও দেখা গেছে, 3.06% আজকে স্টকটা কিন্তু বেড়েছে। এর সঙ্গে সঙ্গে বলবো কতগুলো কোম্পানি যারা বোনাস বা ডিভিডেন্ড ঘোষণা করবে, তার মধ্যে রেগিস ইন্ডাস্ট্রিজ 1:2 অনুপাতে স্প্লিট করছে, অর্থাৎ একটা থাকলে আপনার দ্বিগুণ হয়ে যাবে। রেগিস ইন্ডাস্ট্রিজ 1:2-তে স্প্লিট করছে, একটা থাকলে দ্বিগুণ হবে। এর মধ্যে অনেক পেনি স্টক থাকতে পারে, একটু বুঝে শুনে দেখে আপনারা স্টাডি করে নেবেন। নেক্সট হচ্ছে রাঘব প্রোডাক্টিভিটি এনহ্যান্সার, এটা ডিভিডেন্ড অ্যানাউন্স করেছে 1 টাকা প্রতি শেয়ারে, এবং তার সঙ্গে সঙ্গে বোনাস ডিক্লেয়ার করেছে 1:1 অনুপাত, অর্থাৎ একটা থাকলে একটা পাবেন, যা থাকবে তা দ্বিগুণ হয়ে যাবে।
টিভি টুডে নেটওয়ার্ক ডিভিডেন্ড ঘোষণা করেছে 3 টাকা প্রতি শেয়ারে। 14ই আগস্ট হচ্ছে এর রেকর্ড ডেট। আগেরটাও রাঘব যে প্রোডাক্টিভিটি বললাম সেটাও 14ই আগস্ট হচ্ছে এর রেকর্ড ডেট। এরপরে বলবো রূপা অ্যান্ড কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করেছে 3 টাকা প্রতি শেয়ার। 25শে আগস্ট হচ্ছে এর রেকর্ড ডেট। আরও একবার বলে দিই, রেগিস ইন্ডাস্ট্রিজ 1:2 অনুপাতে স্প্লিট। রাঘব প্রোডাক্টিভিটি অ্যান্সার ডিভিডেন্ড ঘোষণা করেছে 1 টাকা প্রতি শেয়ারে এবং বোনাস করেছে 1:1 অনুপাতে। 14ই আগস্ট হচ্ছে এর রেকর্ড ডেট, রেকর্ড ডেট অর্থাৎ এক্স ডিভিডেন্ড ডেট, বোনাস ডেট যাই বলবেন। টিভি টুডে নেটওয়ার্ক হচ্ছে ডিভিডেন্ড 3 টাকা প্রতি শেয়ারে। 14th আগস্ট হচ্ছে এর রেকর্ড ডেট। আর রূপা অ্যান্ড কোম্পানি ডিভিডেন্ড 3 টাকা প্রতি শেয়ার। 25শে আগস্ট হচ্ছে রেকর্ড ডেট। এইগুলো নিয়ে একটু নিজেরা দেখে শুনে কাজ করবেন। আর গ্যাপ আপ গ্যাপ ডাউনের থিওরিটা আমি আপনাদেরকে ভালো করে বুঝিয়েছি, কারণ আপনারা জানেন প্রত্যেকটা ভিডিওতে আমি কিছু না কিছু একটা বলে থাকি আপনাদেরকে, যেটা বলবো যে অনেকেই আমাকে আমি যেগুলো ম্যাক্সিমাম প্রশ্ন আসে সেগুলোই একটা টপিক আমি চেষ্টা করি যে আপনাদেরকে এডুকেশনাল পারপাস এই ভিডিওতে বলবার জন্য। তো যেটা সবথেকে বেশি এসছে যে কোনো একটা স্টক কিনে নিলে যখন স্টকের দামটা পড়ে যায় তখন আমরা এটা কি করব। এটা একটা সত্যি খুব দামি প্রশ্ন, কারণ কোনো একটা স্টক কিনে গেলে আমাদের সামনে মাথায় অনেক কিছু আসে, কি করব। প্রথমত মাথায় আসে যে স্টকটা অ্যাভারেজ করবো কি না, দ্বিতীয়ত স্টকটা সেল করবো কি না। সেই কারণে বলে দিই, যখনই মনে হবে কোনো স্টক আপনি কিনেছেন বা সেই স্টকটা পড়তে শুরু করেছে, সেই সময় কিন্তু অ্যাভারেজ করতে আমি না করি। কারণ যত ভালো শেয়ার থাক, অনেকে মনে করেন যে আমি একটু উপরের দামে কিনে নিয়েছিলাম, নিচের দামে একটুখানি অ্যাভারেজ করি। সেক্ষেত্রে যদি ভালো শেয়ার হয় সেক্ষেত্রে আপনি এটাকে নিয়ে অ্যাপ্লাই করে দেখতে পারেন, কারণ একটু বাজে একটা ভুলভাল দামে কিনে নিয়েছিলেন, এখন মার্কেটটাকে চিনতে শিখেছেন, তো এখন মনে হয় যে আরেকটু দামটা কমিয়ে নিতে পারি, সেটা হতে পারে। কিন্তু যদি দেখা যায় আপনি একটা ফেয়ার দামে কিনেছেন, তারপরে মার্কেট পড়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি আর অ্যাভারেজ করবেন না। সেক্ষেত্রে তার প্যারালালি অনেক ভালো ভালো স্টকস আছে, সেই স্টকের মধ্যে আপনি কিন্তু ইনভেস্ট করবার চিন্তা করবেন। তাতে কী হবে, আপনার টাকাটা ডাইভার্সিফাই হয়ে গেল, মানে ক্যাপিটাল ডাইভার্সিফাই হলো, প্লাস আপনি আলাদা দুটো সেক্টরে ইনভেস্ট করতে পারলেন, তার সঙ্গে সঙ্গে আপনি আলাদা দুটো স্টককে বেছে নিতে পারলেন। সুতরাং একটা স্টকে যদি নেগেটিভ মুভমেন্ট হয়, আরেকটাকে কিন্তু পজিটিভ মুভমেন্ট দেখা যেতে পারে। সুতরাং অ্যাভারেজ করতে গেলে যদি কোনো শেয়ার পড়ে যায় আপনার কেনা দামের থেকে, আগে দেখুন যে আপনি কোন দামে এন্ট্রি নিয়েছিলেন। যদি দেখা যায় আপনি ম্যাক্সিমাম প্রাইসে, খুব হাই প্রাইসে এন্ট্রি নিয়েছিলেন এবং স্টকটা সত্যিই ভালো ছিল, তাহলে আপনি সেখানে অ্যাভারেজের কথা ভাবতে পারেন যে দামটা কমিয়ে আনা। কিন্তু আপনি যদি মনে করেন যে না, আপনি ফেয়ার দামে কিনেছেন অথচ নিচের দিকে পড়ে গেল, তা সত্ত্বেও সেটাকেও অ্যাভারেজ করবো, সেক্ষেত্রে কিন্তু বিরত থাকুন, কারণ তার প্যারালি অনেক ভালো ভালো স্টকস আছে যেগুলো ডিসকাউন্টে এসছে, সেক্ষেত্রে আপনি কিন্তু সেখানে এন্ট্রি নিতে পারেন। এই ছোট ছোট টিপসগুলো যখন মাথায় রাখবেন, এই ছোট ছোট জিনিসগুলোই আপনাকে বড় কিছু করতে সাহায্য করবে। এবার আসবো আপনাদের কিছু প্রশ্ন নিয়ে, 2-3টে প্রশ্ন আছে, সেই প্রশ্ন নিয়ে একটু আলোচনা করি। প্রথমে যিনি প্রশ্ন করেছেন, বাজাজ অটো, বাজাজ ফাইন্যান্স এবং পরাগ ডিফেন্স শেয়ারগুলো ফল করছে, সেল করব। এতদিন ধরেই তো আমি বলে রাখলাম যে বাই অ্যাট লো, সেল অ্যাট হাই, তারপরেও সেই আপনারা একই বুঝলেন যে বাজাজ অটো যদি পড়েই যায় সেই সময় যদি সেল করেন, তাহলে আপনি প্রফিটটা করবেন কোথায়? প্রফিট করতে হবে ওপরে। এবার সবসময় যে সব জিনিসটা আপনার হাতে থাকবে তাও নয়, দেখা যাবে যে আপনি সুযোগ ছিল, আপনি মিস করেছেন, তখন সেল করতে পারেননি, আবার নিচে চলে এসছে, অপেক্ষা করুন, আবার উঠবে, দেন সেল করবেন। পড়ে যাওয়ার সময় কোনো সেল নাই। যখন মার্কেট পিক থাকবে, ওপরের দিকে যাবে, যখন আপনার কেনা স্টকসগুলো মানে গ্রিন হয়ে যাবে বা ভালো প্রফিট মার্জিনটা থাকবে, সেই সময় সেল করার কথা চিন্তা করবেন। এটা কিন্তু সেল করার সময়ই নয়, কারণ মার্কেট তো ফল করছে। এই সময় আপনি দেখুন, একটু ওয়েট করুন, কারণ হতে পারে মার্কেট উপরে ছিল, আপনি সেই সুযোগটা হারিয়েছেন, তো দ্বিতীয়বার আবার সুযোগ আসবে, সেই টাইমে সেল করবেন, এই সময় নয়। এরপরে যিনি বলেছেন যে NSDL আইপিও কি 5 লট কিনতে পারি, একটু বলুন। NSDL এর আইপিও 5 লট, ম্যাক্সিমাম আইপিও লট সাইজ আছে 13টা, মানে 13টা লট আপনি ম্যাক্সিমাম কিনতে পারবেন। সুতরাং আপনি যদি মনে করেন 5 লট কিনবেন, কিনতে পারেন। তবে NSDL এর বিড প্রাইস আছে 760 থেকে 800 টাকার মধ্যে। 760 টাকা দিলে আইপিও পাওয়া যায় না। 760 থেকে 800 টাকা দিলে 800 টাকাই আপনাকে অ্যাপ্লাই করবার সময় দিতে হবে, তবেই হয়তো পেলেও পেতে পারেন। আর একটা লটে 18টা করে শেয়ার আছে, সুতরাং আপনি যদি 5খানা লট কিনতে যান, 90খানা শেয়ারে আপনাকে দাম দিতে হবে। আর একটা লটের জন্য আপনাকে পে করতে হচ্ছে টোটাল
ম্যাক্সিমাম 13টা লট আপনি কিনতে পারবেন। সুতরাং আপনি যদি 5খানা লট কেনেন তাহলে কত টাকা পেমেন্ট করতে হবে সেটা বুঝতেই পারছেন। আপনি ক্যালকুলেট করে নিয়েছেন যে 18টা শেয়ারে যদি একটা লট হয়, আর আপনি যদি মনে করেন 5টা লট কিনবেন, তাহলে 5 × 18 যেটা বেরোবে সেটা। কিন্তু ম্যাক্সিমাম 13টা লট পর্যন্ত আপনি কিনতে পারবেন, তারপরে আর আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। কিন্তু আইপিওতে যখনই অ্যাপ্লাই করবেন একটু দেখে নেবেন যে যাতে ম্যাক্সিমাম প্রাইসটা দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন। এরপরে আমি আগে যে স্টকগুলো কিনেছিলাম সেইগুলোতে কি স্টপ লস এখন দিতে পারি? অবশ্যই দিতে পারেন। আপনি যে স্টকগুলো কিনেছেন সেগুলো আপনার ডিম্যাটে পড়ে রয়েছে। আপনি এখন যদি মনে করেন প্রতিটা স্টককে প্রতিদিনের জন্য স্টপ লস দেবেন, দিতে পারেন। তবে আমার যেটা মনে হয় মার্কেট ওপরের থেকে অনেকটা নিচে পড়ে গেছে, এই সময় স্টপ লস যদি আগে কেনা থাকে তাহলে তো মার্কেট পড়ে আছে, তো স্টকগুলোর দামও পড়ে আছে। এখন স্টপ লস না দিয়ে আপনি স্টপ লস দেওয়ার জন্য যে কোনো সময় স্টপ লস আপনি দিতেই পারেন, কিন্তু স্টপ লস দেওয়ারও একটা নিয়ম নীতি আছে, তো যে আপনি খুব ম্যাক্সিমাম প্রাইসে যখন কিনেছেন তখন চাইবেন পেছনের দিকে স্টপ লস দিতে। আপনি যদি মনে করেন খুব ফেয়ার ভ্যালুতে কিনেছেন, খুব ডিসকাউন্ট ভ্যালুতে কিনেছেন, এতটা নিচে চলে এসছে স্টক তখন কিনেছেন, তখন স্টপ লস, আর যদি শেয়ার ভালো হয়ে থাকে তখন স্টপ লসটা কিন্তু না দিলেও চলবে। ঠিক আছে, আজকের জন্য এতটুকুই। বাজার সম্বন্ধে বলে দিলাম, আপনার Q1 রেজাল্ট সম্বন্ধে বলে দিলাম, ট্যারিফ যা আছে সেগুলো সম্বন্ধে আলাদা বলে দিলাম, প্লাস আপনাদের যা প্রশ্ন ছিল সেই প্রশ্ন সম্বন্ধেও আপনাদের কাছে বলে দিলাম। মোটামুটি বাজার একটা কনসলিডেশন ফেজে আছে 50 EM এর নিচে। তারপরে কতগুলো লেভেলও বলেছি আপনাকে, 24,755 যে সাপোর্ট, যে সাপোর্টটাকে আজকে টাচ করে কিন্তু সাথে 25,768-তে ক্লোজ করেছে। সুতরাং আমরা ভাবতে পারি কালকে একটা পজিটিভ র্যালি আমরা দেখতে পারি। আর যদি নিচের দিকে যায়, মার্কেটকে তো কেউ অ্যানালিসিস করতে, আমরা জাস্ট অ্যানালিসিস করতে পারি, প্রেডিক্ট করতে পারি, কিন্তু কখনো মার্কেটে একদম শিওরিটি কি বলে কিছু হয় না। সুতরাং পুরোটাই গেম অফ পসিবিলিটি। তো দেখা যাবে যে যদি পড়ে যায় নেক্সট 725, 690, 655 এর অনেক কটা সাপোর্ট লেভেল আছে। চলুন আজকের জন্য এতটুকুই, আবার দেখা হবে কালকে ঠিক এই সময়। পুরো ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।